নমস্কার, আমি মধুরিমা রয়েছি আজকাল ডটইনে, আর আমার সঙ্গে রয়েছেন আব্বাস সিদ্দিকী, সকলের প্রিয় ভাইজান। স্বাগত আপনাকে। ধন্যবাদ। আহ, এই যে আপনার একটা ক্যারিশমা, আমি একদম শুরুতেই আপনার ক্যারিশমা দিয়েই শুরু করছি, কারণ আমি আপনার ঢোলা সভায় উপস্থিত থেকে দেখেছি আপনার একটা অঙ্গুলি হেলনে কত কত মানুষ, মানে তারা শুধু চিৎকার করছে, বলছে আপনার জন্য। কিভাবে এটাকে দেখেন? একমাত্র সত্য সত্য কথা বলেছি, আর এখান থেকে মানুষকে ভালোবাসি। তাই আমি মনে করি যে জায়গায় কারো জোর চলে না সেখানে তো মহান স্রষ্টার জোর চলে। মানুষের অন্তরে মানুষের ভালোবাসাটা মহান স্রষ্টার পক্ষ থেকে হয়। তাই আমি মানুষের জন্য, গরিবের জন্য, অসহায়ের জন্য এখান থেকে ভালোবাসা দিয়েছি, আর এখান থেকেই চেষ্টা করছি। তাই মহান স্রষ্টা তাদের সঙ্গে আমার এখান থেকে সম্পর্ক করে দিয়েছে। আপনি বলছেন সাধারণ মানুষের সঙ্গে আপনার হৃদয়ের সম্পর্ক, আর রাজ্যের মুখ্যমন্ত্রী নাম না করে বলছেন চ্যাংড়া ছেলে। কি বললেন? শুধু চ্যাংরা নয়, আরও অনেক কিছু বলছে। বাচাল ছেলে বলছে, কালসাপ বলছে, শয়তান বলছে। দেখুন, একটা মুখ্যমন্ত্রীর কাছে তো এই আশা কেউ করে না। একটা সাধারণ মানুষের ভুল হতে পারে। একটা রাজ্যের দুবার যিনি সিএম ছিলেন, তিনি যখন এরকম কথাবার্তা তেনার মুখ থেকে বলছে, মানুষ এটা বুঝতে পারছে যে উনি মুখ্যমন্ত্রী ছিলেন। আমাদেরই ভুল, এটা আমাদেরই ব্যর্থতা যে ওনার মতো মানুষকে আমরা মুখ্যমন্ত্রী বানিয়েছি। তার হাকিকাতটা আজকে দেখে নিজেদের ঘরে খারাপ লাগছে। তবে তৃতীয়বার ওনাকে আর আমরা সুযোগ দেবো না, কেন ওই রকম একটা ব্যক্তি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়া মানে আমার রাজ্যকে অপমান করা এবং আমার রাজ্যের শিক্ষিত ভদ্র সভ্য পুরো মানুষ জাতিকেই অপমান করা। তবে একটা কথা বলি, রাজনীতিতে একে অপরের বিষয়ে বলবে, ব্যক্তি আক্রমণ না করে সত্য তথ্যটা তুলে ধরব, তাহলে জিনিসটা ভালো হবে। যেমন আমি তুলে ধরছি যে মমতা ব্যানার্জি বিজেপির রেলমন্ত্রী ছিলেন। উনি বিজেপির সঙ্গে 1998 অটল বিহারী বাজপেয়ীর হাত সঙ্গে জোট করেছেন। মণিপুরে কংগ্রেস সরকারকে ফেলে দিয়ে উনি বিজেপিকে সিট দিয়ে সাপোর্ট করে সরকার বানিয়েছেন। আনন্দবাজার পত্রিকায় বলেছিলেন উনি যে বিজেপিকে ফন্ড এনে লড়বো। প্রতিদিন পেপারে বলেছিলেন আমি ক্ষমতায় আসার 6 মাস পরে শিল্প আনবো, কিন্তু 10 বছর এগুলো আনেনে। এই যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে এবং ঘুমটা দিয়ে মুসলিম দরদিন নামে যে বিভাজন তৈরি করেছে, যদি বলেন কেমন, সবচেয়ে বড় একটা কথা বলছি, সেটা হচ্ছে এটাই। হঠাৎ করে বললেন দুর্গা বিসর্জন বন্ধ থাকবে। কেন? আজকে মুসলমানদের মোহরম হবে। ওই এতদিন তো সমস্যা হয় না, আজকে সমস্যা হচ্ছে কেন? এটা বলা মূলত লক্ষ্য কিন্তু শুধুমাত্র হিন্দু মুসলমানের ডিভাইড তৈরি করা। এই ডিভাইড না হলে বিজেপি আসবে না। আর ডিভাইড শুরু করেছে তা না, ডিভাইডের সাথে সাথে যাতে করে নতুন করে আবার বাম কংগ্রেসের দিকে ফিরে না যায় ভোটাররা, তার জন্য বাম কংগ্রেসকে মেরে ভয় ঢুকিয়ে দিয়েছে, যাতে বিকল্প বিজেপি ছাড়া অন্য কোনো উপায় না থাকে। আর সেন্টারে বিজেপি আছে, স্বাভাবিক মানুষ শক্তির আশ্রয় নেয়, উনি অটোমেটিক বিজেপির কাছে যাবে, পছন্দ না করলেও বাধ্য হয়ে যাবে। এই যে কাজগুলো উনি করেছেন, এগুলো মানুষের কাছে আমি বলছি। আমি ব্যক্তিগত ওনার তো কোনো আক্রমণ করিনি। ওনার পারিবারিক কী হয়েছে, ওনার সংসার জীবন কী হয়েছে, উনি কী করেছে না করেছে আমি সব জানি, তাও কিন্তু আক্রমণ করি না। কেন? এটা আক্রমণ করাটা শোভা পাবে না, এটা গণতন্ত্রের বিরুদ্ধে। মানুষের ব্যক্তিকে কথা বলা গণতন্ত্র নয়। মানুষ সে কী করছে, মানে রাজনীতির ব্যাপারে তার কি ক্যারিয়ার আছে সেই বিষয়ে কথা বলুন, আমি সেটা কথা বলছি। আপনি আমার বিষয়ে বলুন। আপনি বলছেন বিজেপির সঙ্গে আমি আছি, এটা প্রমাণ দিন বিজেপির সঙ্গে আমি আছি। কিন্তু আপনার তো অনেক কটা প্রমাণ দিলাম যে আপনি খোদ নিজেই একজন বিজেপি, সেইভাবে আপনি প্রমাণ দিন। এই রাজ্যের বেশ কিছু বুদ্ধিজীবী, সকলে নয়, বেশ কিছু বুদ্ধিজীবী, তারা এই যে আপনার যে এই সংযুক্ত মোর্চা অর্থাৎ আইএসএফ এর সঙ্গে যে সিপিএম এবং কংগ্রেসের জোট, এটাকে খুব একটা ভালো চোখে দেখছেন না, এবং তারা বলছেন যে এটার কোনো ভবিষ্যৎ নেই। রাজ্যের কিছু বুদ্ধিজীবী বলছেন, তাদের কি বলবেন? তারা কেমন বুদ্ধিজীবী সেটা তো আমি জানি না। পয়সা দিয়ে অনেক বুদ্ধিজীবী পোষা যায়, পয়সা দিয়ে অনেক বুদ্ধিজীবী তৈরি করাও যায়। হাকিকাতে বুদ্ধিজীবী কি জানি না। যদি হাকিকাতে বুদ্ধিজীবী হয় তাহলে এরকম অবুদ্ধির মতো কথা বলতো না। কেন? সংযুক্ত মোর্চা হওয়ার পরে যেভাবে মানুষ সংযুক্ত মোর্চার দিকে ঢলে আসছে, বিজেপি থেকেও বাইরে আসছে, টিএমসি থেকেও বাইরে আসছে, তাতে বাংলায় এই যে একটা বিভাজনের রাজনীতিটা সবচেয়ে প্রথম বন্ধ হয়ে যাচ্ছে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে বাংলায় তৃতীয় একটা শক্তি তৈরি হচ্ছে। আমরা চাই, মান্যবর কাশিরামজি বলেছিলেন যে একটা সরকার যখন মজবুত সরকার হবে,
তাহলে সে মানুষকে আর মানুষ মনে করবে না, কারো পিছন টান থাকবে না, কাউকে গুরুত্ব দেবে না, ও নিজের মতো করে চলবে। আর যখন পরমুখাপেক্ষী হয়ে থাকতে হবে তখন দেখা যাবে সে সবার কথাকে প্রাধান্য দেবে, গরিবের কথাও সে ভাববে। তাহলে সেই জায়গায় একটা ত্রিমুখী লড়াই চলছে, কেউ কিন্তু সরকার একা তৈরি করতে পারছে না। এই জায়গায় দেখা যাবে গণতান্ত্রিক দেশে বাংলার জন্য বিশেষ করে খুব ভালো হবে। একা কেউ সরকার হয়ে গেলে তখন দেখা যাবে সে এক না একতন্ত্র বিচার করবে, সে তার মতো করে চলবে, কাউকে মানুষ মনে করবে না। তা তেনারা কেমন বুদ্ধিজীবী আমি জানি না। এখন অনেকে দেখা যাচ্ছে মাসে 550,000 টাকা করে মাইনে দেবো, একটা বুদ্ধিজীবী কমিটি, তোমরা আমাদের বুদ্ধিজীবী কমিটি, তারা পরামর্শ শুরু করছে। এরকমও তো করা যায়, আমি বলছি না যে তেনারা তেমন, তারপরে এরকমও তো আছে। তো যাক, তেনার বুদ্ধি তেনার কাছে থাক, তিনি যেটা বলেছে তেনার বলার অধিকার আছে। তবে আমরা মনে করি সংযুক্ত মোর্চায় 2021-এ মানবতা প্রেমিক মানুষ, সম্প্রীতি প্রেমিক মানুষ, গণতন্ত্র প্রেমিক মানুষ, শিক্ষা, স্বাস্থ্য, কলকারখানা, উন্নয়ন নিয়ে যারা রাজনীতি মানে কর্মসংস্থানের যারা রাজনীতি করতে চায়, যারা এই ধর্ম, আমি কলমা পড়তে পারি, আমি চণ্ডীপাঠ করতে পারি, আমার নাম অমুক, আমি হিন্দুর মেয়ে, আমি হিন্দুর ছেলে, আমি মুসলমানের মেয়ে, এসব দোহাই দেওয়ার দরকার নেই। তুমি কার ছেলে কার মেয়ে বলার দরকার নেই, তুমি ভারতীয়, এটাই সবচেয়ে বড় পরিচয়। তুমি রাজনীতি করতে এসছো, করার অধিকার আছে, সে যেই হোক। এইভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া যারা রাজনীতি করবে, সেই রাজনীতি হচ্ছে সংযুক্ত মোর্চা। আশা করছি তাদের দিকেই মানুষ আসছে। কেন আমি প্রোগ্রাম করছি তো আমি দেখছি অনেক জায়গায় বাইরে থেকে এনেও লোক হচ্ছে না, আর আমার রাজ্যের ভাঙা পা দেখতে আর কেউ যাচ্ছে না। আজকে সব সংযুক্ত মোর্চার দিকে আসছে, সংযুক্ত মোর্চারই সরকার হতে চলেছে। আপনি এই বিষয়ে আত্মবিশ্বাসী, মানে 2021-এর নির্বাচনের ফলাফল 2রা মে সংযুক্ত মোর্চাই সরকার করতে চলেছে? বর্তমান যেভাবে ভোট হচ্ছে, প্রথম ছবির যেটা আমরা দেখেছিলাম নাকি কোথায় মিবি ইভিএম নাকি কোথায় সুইচ টিপলে কোথায় ভোট হচ্ছে, যদি এইগুলো হয়ে থাকে তাহলে তো আত্মবিশ্বাস করে লাভ নেই। কিন্তু এখন তো ওটা হচ্ছে না শুনছি, সেটা প্রথম চটকায় নাকি হয়েছিল। তারপরে দ্বিতীয়বার হচ্ছে বুথে যে ছাপ্পা মারা, প্রথমবারে নাকি হয়েছিল। তারপরে এখন তো দেখছি, আমি যেমন নিজে ভোট দিলাম, এই যে ভোট দিয়েছি, তা এখানে ভোট দিতে গিয়ে দেখলাম তো খুব সিস্টেম সুন্দর, খুব টাইট সিকিউরিটি, কেউ কোনো রকম ছ্যাবলামু করার মতো রাস্তা নেই, আমি যেটা দেখলাম। বাকি অন্য জায়গায় কোথায় কী হচ্ছে যেটা আমি দেখলাম, এভাবে যদি হয় 100-এ 100%, মানে 99%, 1% তো এটা আমাদের একটা নিষেধ আছে, কেন একমাত্র তিনি দিতে পারেন। তো 99% আমরা সংযুক্ত মোর্চা সরকার করছে। আইএসএফ বাম এবং কংগ্রেসের কাছে গেল, নাকি কংগ্রেস এবং বাম আইএসএফ এর কাছে এলো, কোনটা? না, আমি মনে করি কেউ কারো কাছে যায়নি। তিনজন তিন দিক থেকে আওয়াজ তুলেছি, তেনারা দুজন অনেক আগে থেকে এক জায়গায় ছিল। আমার বক্তব্য ছিল যে আমার যদি কেউ সিট সমঝোতা করে তার সঙ্গে আমি বাকি জায়গায় হেল্প করব। এই খবরটা পেয়ে তেনারা আমাদেরকে ডেকেছিলেন, আমাদের চেয়ারম্যান গিয়েছিল, সিট কটা লাগবে বলেছিলাম, তার মধ্যে থেকে বামপন্থী 30টা দিয়েছে। কংগ্রেসের সঙ্গে কোনো জোট হয়নি। তারপর দক্ষিণবঙ্গে কংগ্রেসকে আমরা হেল্প করছি, কেন আমরা চাই এই দুর্নীতির হাত থেকে মানুষকে বাঁচাবো, তাই আমরা কংগ্রেসকে ব্যক্তিগতভাবে দক্ষিণবঙ্গেতে আমরা হেল্প করছি। উত্তরবঙ্গে কিছু কিছু জায়গাতে আমরা সিট দিচ্ছি। আপনি ভোটে দাঁড়ালেন না কেন? আমার আরও কিছু ডিউটি আছে, আমার আরও কিছু কাজ আছে, অনেক বড় দায়িত্ব, ক্যাপ্টেনশিপ নিয়ে অনেক বড় দায়িত্ব নেওয়া, মাথার উপর চাপ হবে। ফ্রি থাকলে খেলতে বা পরিচালনা করতে ভালো হবে। সেলিম দা, শুভেন্দুবাবু, মমতাদি তিনজনেই ভোটেও দাঁড়িয়েছেন এবং ছুটছেন এবং কাজ করছেন, তা আপনি তো একদম ইয়াং ব্লাড, আপনি পারতেন না? না, ওনারা পুরোপুরি রাজনীতি নিয়েই শুধু আছে, আমার রাজনীতি ছাড়া আরও অনেক সাইড আছে। আমি একটা অরাজনৈতিক সংগঠন চালাই, তার মধ্যে দিয়ে মানব সেবা করি, শিক্ষার জন্য মানুষের পিছনে ছুটে দাঁড়ায়, অনেক প্রতিষ্ঠান তৈরি করেছি, সেই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করতে হয়। এরকম অনেক কিছু ডিউটি আছে আমার, সেগুলোকেও দেখতে হয়। তাই কোনো একটা জায়গায় জড়িয়ে গেলে হয়তো আমি সব জায়গাটা যেতে পারবো না। দ্বিতীয় নম্বর কথা, একজন আরেকজনের মধ্যে যে সমান পাওয়ার হবে তা নয়। হয়তো আমার থেকে ওনারা লোড বেশি নিতে পারবে, আমি হয়তো লোডটা অত নিতে পারবো না, তাই আমি পেরে উঠতে পারি না। ওনারা লোড নিতে পারে, তাই হয়তো ওনারা করছে। নন্দীগ্রামের রেজাল্ট কি হতে পারে, কি মনে করছেন আপনি? দেখুন, আমি তো যেটা মিডিয়ার মাধ্যমে দেখছি, 100 জায়গার ওপরে টিএমসি বুথ এজেন্ট দিতে পারে না। দিদিমণি 2 ঘন্টা ঘরের মধ্যে বন্দি ছিল, কিন্তু সেই জায়গায় একটা ছোট্ট হালকা বয়সের একটা বোন যেভাবে লড়াই দিয়েছে,
রেজাল্ট 2 তারিখে বাহির হবে পরের কথা। মানবতার ক্ষেত্রে বাস্তবটা বলছে মীনাক্ষী ওখান থেকে জিতেছে। কেন? শুভেন্দু সেন্টারে যাদের সরকার আছে তাদের সাথে, তার ফোর্স পাহারা, তার বডিগার্ড, তার চেষ্টা, এবং ওখান থেকে দীর্ঘদিন কি বলে এমএলএ হয়েছিল। তো সেই জায়গায় আমি যেটা দেখছি, একটা সিএম 2 ঘন্টা বন্দি, আর শুভেন্দু তো ওখান থেকে এমএলএ ছিল, তারপরে সেন্টার ফোর্স তার পাশে আছে, মানে বডিগার্ড হিসাবে, বা অনেক দিনের সে রাজনীতি ওখানে করছে। একটা নতুন মেয়ে, আবার হালকা বয়স, সেখানে যে যেভাবে লড়াই দিয়েছে ওনাদের দুজনকেই কিন্তু জবানবন্দি করে দিয়েছে। তো সেই জায়গায় আমার নজরে এখন দেখছি মীনাক্ষী জিতে আছে। এবারে রেজাল্টটা কী হবে সেটা একটা ব্যাপার, সেই ব্যাপারটা আমি খুশি হব যদি মীনাক্ষী জেতে। তবে যেটা আমার আনুমানিক সেটা হচ্ছে এটাই যে মমতা ব্যানার্জি যেটা দেখলাম, মমতা ব্যানার্জি হাঁটছে, এটা তো মিডিয়ার মাধ্যম দিয়ে বোঝা যাচ্ছে। বাকি এই দুটোর ব্যাপারটা যে কীভাবে যে হচ্ছে সেটা এখন ঠিক ওই জায়গাটা ক্লিয়ার হচ্ছে না। তো মীনাক্ষী যে খারাপ রেজাল্ট করছে তা নয়, ওখানে কিন্তু সমীক্ষাতে মীনাক্ষীরও মানে যেভাবে লড়াইটা দিয়েছে, হতে পারে তাদের দুজনের লড়াইয়ের বীজখানে মীনাক্ষী কাজ মানে জিতে বেরিয়ে যেতে পারে। আপনারা প্রার্থী দিলেন না কেন নন্দীগ্রামে? আমরাই দিবার জন্য বড় চেষ্টা করেছিলাম, বড় জোরও দেখিয়েছিলাম, কিন্তু বারবার বলা হচ্ছিল দীর্ঘদিন ওখানে সিপিএমের একটা আন্দোলন রয়েছে, লড়াই রয়েছে, তো এই জায়গাটা আমাদেরকে দিলে ভালো হয়। কিন্তু তারপরও আমরা ছাড়ছিলাম না। যখন শুনলাম আরেকটা সিটলে কিন্তু তেনাদের একটুখানি টানাটানি হচ্ছিল, সেটা হচ্ছে বসিরহাট উত্তর যেটা বাইজিৎ আমিন দাঁড়িয়েছে, ওটাকে ওনারা আবার ধরেছিল। কিন্তু ওই জায়গাটা যখন বাইজিৎ আমিনের নাম শুনলো তখন বললো ও যদি দাঁড়ায় তাহলে আমরা সিটটা ছেড়ে দেবো। ঠিক যেমন এখানে যখন মীনাক্ষী বোনের নাম শুনলাম তখন আমি ভাবলাম ভালো হবে, দুজন রাজনীতিতে অনেক পুরাতন এবং বড় বড় পদে এবং একই দলের বড় বড় মাথা, তাদের দুজনের বিরুদ্ধে একটা হালকা বয়সের মেয়ে যদি লড়াই করে দুজনের গালেই যদি, সরি ভাষাটা বলা ঠিক হবে না, দুজনকেই যদি জব্দ করতে মানে হারিয়ে দিতে পারে গণতান্ত্রিক পক্ষের, এই জিনিসটা আরও ভালো হবে। আর মীনাক্ষী হারাতে পারবে বলে আমারও মনে হচ্ছে, আত্মবিশ্বাস তখনও ছিল। সেই জন্য ভাবলাম বোন যখন দাঁড়াবে ঠিক আছে দাওয়াতে দিলাম, এই জন্য দিয়েছি। আপনাকে কখনো মানে সরাসরি, যেমন এবার মীনাক্ষী দাঁড়ালেন, আপনাকে কখনো এরকমভাবে ভোটে দাঁড়াতে দেখা যাবে? মানে আপনি তো একটা দল তৈরি করেছেন, সেটা তো নিশ্চয়ই বহুদিনের ভাবনার পর, হঠাৎ করে এক রাতের ভাবনায় দলটা তৈরি হয় না, তাহলে নিশ্চয়ই কিছু তো ভেবেছেন। দেখুন, আমার মনে ভাবনার মধ্যে বর্তমান আমার দাঁড়াবার কোনো স্বপ্ন নেই, কোনো ইচ্ছা নেই, নেতামন্ত্রী হওয়ার কোনো স্বপ্ন নেই। কিন্তু নেতামন্ত্রী কি যাদেরকে বানাবো তারা আমার ইশারায় চলবে। আমি চাই পিছিয়ে পড়া মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে। তারপরও সময়ের পরিপ্রেক্ষিতে অ্যাক্সিডেন্ট কখন মানুষকে কোন জায়গায় নিয়ে যায়, কেন কোনো দিনের জন্য আমি ভাবিনি রাজনীতির দল করবো আর রাজনীতির প্রচারে যাবো। আজকে সময় আমাকে জায়গায় টেনে নিয়ে এসেছে, কাল সময় আমাকে কোথায় নিয়ে যাবে আমি জানি না। তবে এখান থেকে বলছি, আমার এখনও পর্যন্ত আপনাদের মিডিয়া চ্যানেলে এই মুহূর্ত পর্যন্ত কোনো রকম আমার সৎ ইচ্ছা নেই যে আমি রাজনীতি পর্যায়ে দাঁড়াবো, নেতা হব, এমএলএ মন্ত্রী হব, কি কিছু পদ দেবো, এমন কোনো ইচ্ছা নেই। তাহলে কি করতে চান? শুধুমাত্র সাধারণ মানুষের জন্য কাজ করে যেতে চান? ব্যাস ওটাই করবো। এবং আমি চাই যাদেরকে আমি দাঁড় করাবো তারা যেন আমার কথা মতো, আমার যেটা স্বপ্ন, গরিব মানুষ তাদেরকে বাঁচার যে স্বাধীনতার যে প্রকৃত স্বাদ, সেই স্বাদটা ফিরিয়ে দিতে হবে। সেটা হিন্দু মুসলিম নির্বিশেষে। হ্যাঁ, মানুষ রাজনীতি মানুষের জন্য হয়। আপনার বিরুদ্ধে তো অনেকে বলেন যে এই যে মানে সাম্প্রদায়িকতার যে বিষয়টা সেটা তোলে, কি বলবেন তাদের? দুঃখিত, আমার দেশ কখনো আমাকে বলেনি, আমার সংবিধান কখনো বলেনি। সংবিধানে কোনো অ্যাঙ্গেলে যদি আমি সাম্প্রদায়িক হই সেদিন আমার উচিত হবে রাস্তাটাকে চেঞ্জ করে নেওয়া। আর দেশের কোনো জায়গায় যদি আমি সাম্প্রদায়িক হই সেদিনও উচিত হবে আমার রাস্তাটাকে চেঞ্জ করে নেওয়া। কোনো ব্যক্তি আক্রমণ কেউ যদি করে সম্প্রদায়, সে কথার কোনো গুরুত্ব নেই, তার ভিত নেই, কেন সে দেশ নয়, সংবিধান নয়, তার কথার কোনো দাম নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে দেখা গেছে এই যে কথা আপনি বললেন, মহরম এবং পুজোর যে সেরেমনি হয় সেইটা একদিনের পরে একটাকে আটকে দেওয়া হয়েছিল। একটা সময় দেখা যেত যে সরস্বতী পুজোর ভোগ আর তার সঙ্গে ঈদের বিরিয়ানি সব একসঙ্গেই মানুষ খেতেন। তা সেই জায়গাটা কোথায় নষ্ট হয়ে গেল? তাল কাটলে কোথায়? আপনি কি মনে করেন এখনো একই রকম আছে জায়গাটা? দেখুন, ব্যাপারটা হচ্ছে আমারও বক্তব্য এটাই, যে যা ধর্ম করবে এই অধিকার যখন দেশ দিয়েছে, কারো তো কারো অধিকার নয়।
আর সবচেয়ে বড় কথা, যারা ধার্মিক হয় হুম হুম তারা কখনো বলে না যে তোরটা খারাপ আমারটা ভালো। হুম হুম কেন? স্বাভাবিক, আমি যদি বলি আপনারটা খারাপ, তাহলে আপনি তো আমাকে বললেন আমারটা খারাপ, তাহলে মূলত আমি আমারটাকেই খারাপ প্রমাণ করলাম। হুম তাহলে সেই জায়গায় এই বিভাজনটা তৈরি হয়েছিল, কিছুটা মতো হয়েছে। ঠিক এই সময়তেই আমি মনে করেছি যে আমাদের সংযুক্ত মোর্চায় বিভাজনটাকে আবার নতুন করে রিপেয়ারিং করে যেটুকু এদিক ওদিক হয়ে গিয়েছিল সেটাকে আবার ঠিক করতে আমরা পারছি। আপনার কিছু পুরনো ভিডিও নিয়ে বিতর্ক হয়েছিল, কিছু বলবেন সেটা নিয়ে? দেখুন, সেগুলো নিয়ে আমি অনেক প্রেস বিবৃতি দিয়েছি, মিডিয়া বন্ধুদের মাধ্যমে বলেছি আপনাদের কি জানি আজকালের যত দর্শক আছে সকলকে আমি একজন দেশের নাগরিক হিসাবে আন্তরিকতার সাথে বলছি, যেগুলো আমাকে একটা ভাষাবাদ চক্রান্ত। এমন কোনো কথা আমি বলিনি যে কথাটা মানবতার বিরুদ্ধে, এমন কোনো কথা বলিনি যে কথাটা কোনো মানুষের জন্য ক্ষতি হবে। এগুলো আগে পিছু করে কাটিং করে সেটিং করে এগুলো করা হয়েছে যাতে আমাকে একটা ভাষাবার প্ল্যান হয়। দ্বিতীয় নম্বর কথা, সেই বিষয়টা নিয়ে তারপরও আমি কিন্তু আমার পেজেতে, আমার পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী বলে একটা পেজ আছে, ওই পেজেতে আমি মানে মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছি। যদি এর পরেও কেউ দুঃখ পেয়ে থাকেন, আমি দেশবাসী হিসাবে আপনার কাছে দুঃখিত। আমাকে নিজের মনে করে ব্যাপারটা থেকে আমাকে একবার মাফ করুন, বা এ থেকে আমাকে অন্য খারাপ না ভেবে আমাকে ক্ষমার নজরে দেখুন। কিন্তু আমি আবার বলছি, এটা আমাকে ভাসানো হচ্ছে। কেন? এটা আমাকে প্রায় 6-7 বছর ধরে কিন্তু আমার পিছনে চলেছে। আজকে রাজনীতিভাবে ভাসানো হচ্ছে, দুদিন আগে ধার্মিকভাবে ভাসানো হয়েছে, এরকম চলেছে আমার বিষয়। একটাই জিনিস, যেভাবে বাংলার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ আমাকে ভালোবাসছে ভাইজান বলে, সন্তান বলে, এটা একদল মানুষ মানতে পারছে না। তারা কিছু না পেয়ে তখন আমার এই সবগুলো করে আমাকে মানুষের কাছে খারাপ করতে চাইছে। অর্থাৎ এই ভাইজান এবং ভালোবাসাই আসলে আপনার লড়াইয়ের মূল শক্তি, তাই তো? অবশ্যই মানুষের ভালোবাসাটাই, মানুষের ভালোবাসাই। দেখুন, ভালোবাসা, একজন ভালোবাসাতে যদি মানুষ জীবন দিয়ে ফেলে, সেখানে এত লক্ষ লক্ষ কোটি কোটি গরিব মানুষ ভালোবাসছে, তাদের ভালোবাসার জন্য, তাদের জন্য তো আমার জান মাল সবই তো উৎসর্গ করে দিয়েছেন। মানুষের জন্য কি বার্তা দেবেন? মানুষের জন্য একটাই বার্তা দেবো, এখন ভোট চলছে। ভোট হিংসা নয়, ভোট মারপিট নয়, ভোট হচ্ছে আমার একটা অধিকার, যেটা আমার দেশ আমাকে দিয়েছে। আমার পছন্দের মানুষকে ভোট দেবো। বিশেষ করে যারা আইএসএফের কর্মী এবং সংযুক্ত মোর্চার সাথে যখন জড়িয়ে আছি, তেনাদেরও অনুরোধ করব, যদি কেউ প্রকাশ্য টিএমসিকেও ভোট দেয়, তার উপরেও যেন জুলুম না হয়। যদি অন্য কাউকে ভোট দেয়, তার উপরেও যেন জুলুম না হয়। আর আমিও আশা রাখবো টিএমসির বন্ধুদের কাছে, কেউ যদি সংযুক্ত মোর্চাকে ভোট দেয়, আপনারাও জুলুম করবেন না। কেন? এটা ভালোবাসা, আমার ভালো লেগেছে, আমি দিচ্ছি। আপনাকে ভালোবাসা যদি কেউ দেয়, আমি যদি তাকে মারি, এটাও যেমন অন্যায়। আমাকেও কেউ ভালোবাসলে তাকেও যদি আপনি জুলুম করেন, এটাও অন্যায়। গণতন্ত্রকে হত্যা না করে মানুষকে অধিকার দিন, মানুষ তার ভালোবাসার মানুষকে ভোট দেবে। আমি মনে করি যদি গণতন্ত্রের ভোট প্রক্রিয়ায় আমি হেরেও যাই, তাতেও আমি খুশি হব, কারণ হিংসা মারপিট যেন না হয়, খুন খারাপি যেন না হয়। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন আব্বাস সিদ্দিকী, এবং তিনি মানুষের কাছে একটাই বার্তা দিচ্ছেন, হিংসা মারামারি নয়, শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। রাজনীতির দুনিয়ার গুরুত্বপূর্ণ খবরের সঙ্গে সঙ্গে অন্যান্য বিষয় জানতে অবশ্যই নজর রাখুন আজকাল.in এর পর্দায়। সঙ্গে থাকুন।